গুড ইভিনিং সবাইকে। তো আমি তো তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের বাকি পেপারগুলোরও সাজেশন দিয়ে দিব। তো আজকের এই ক্লাসটিতে আমরা ২০০০ জুন ২০২৩ এবং ডিসেম্বর ২০২৩ সেশনের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা তোমরা পিজি এডুকেশন পড়ছো বা করছো তোমাদের জন্য, ঠিক আছে? তো এখানে আমি যারা করে নতুন তোমাদের প্রত্যেকেই বলবো যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে বিজয় স্যার এডুকেশন নামে। সেখানে তোমরা জয়েন করবে যদি এই সাজেশনের পিডিএফ এবং অন্যান্য যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো যদি তোমরা কাউকে যদি পিডিএফ দরকার হয় সেই ক্লাসগুলোর, তাহলে তোমরা ওখান থেকে সেটা পেয়ে যাবে। তো যাই হোক, এখানের সঙ্গে আমি আরও কয়েকটা কথা বলি যে তোমাদের মধ্যে অনেকেই এটা বলো যে স্যার এই সাজেশনে পাবো তো এটা কি ওটা এটা। তো আমি এখানে একটা কথাই বলবো, আমি কেন প্রত্যেকেই বা প্রত্যেকটি চ্যানেলে একই কথা বলবে যে দেখো, সাজেশন মানে তোমাদের এটা একদম বলবে না যে এখান থেকে সবই তোমরা কমন পাবা, কেউই বলবে না। কিন্তু আমাদের যতটুকু আমাদের টিচিং এক্সপিরিয়েন্স সঙ্গে আমাদের যুক্ত থাকার পরে আমাদের যতটুকু জ্ঞান, আমরা আজকে যতদিন থেকেই আমরা ক্লাস নিচ্ছি না কেন, সেই সমস্ত অভিজ্ঞতার জায়গা থেকে আমরা এতটুকু বলবো যে হ্যাঁ, তোমরা এখান থেকে যার যে গ্রুপে যার যত নম্বরে যতটা মানে যে কটা প্রশ্নের প্রয়োজন, আশা করি তোমরা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু প্রশ্ন এদিক ওদিক অল্প বিস্তর এদিক ওদিক চেঞ্জ হবে, ঠিক আছে? তো সেটা কিন্তু তোমাদের বুঝে নিতে হবে, ঠিক আছে? এবার সাজেশন মানে তোমরা পড়াশুনো মানে তোমরা এক হচ্ছে সব পড়বে, সঙ্গে সাজেশনের এই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও, এতটুকু আমিও বলবো যে তোমরা এখান থেকেই প্রশ্ন কমন পাবে, ঠিক আছে? সে 18 নম্বর হোক, 12 নম্বর হোক, 4 নাম্বার হোক বা 2 নম্বর হোক, এখান থেকেই তোমরা পাবেই কম বেশি কমন, ঠিক আছে? তো এটা মাথায় রেখে তোমাদের এগোতে হবে, ওকে? তো যাই হোক, তাহলে এই যে পেপার 8A অর্থাৎ স্পেশাল এডুকেশন যে তোমাদের পেপারটা আছে সেখানের যে মডেল 1 আছে সেখানে 18 নম্বরের জন্য আমি যে প্রশ্নগুলোর কথা বলবো তো সেটা হচ্ছে এইরকম। 1 নম্বরটা হচ্ছে সর্বভুক্তিমূলক। তো এখানে আমি বলবো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ঠিক আছে? কেননা আমরা তোমরা বেশিরভাগ বইয়ের মধ্যে তোমরা এই ওয়ার্ডটি পাবে, হ্যাঁ? তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিভিন্ন ধরনের বৈচিত্র্যগুলি সম্পর্কে আলোচনা করো বা তোমার পরিচিতি বর্ণনা দাও। অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় আমরা শিক্ষার্থীদের মধ্যে যে আমরা বৈচিত্র্য অর্থাৎ বিভিন্ন রকমের বিভিন্নতা দেখতে পাই, ভিন্নতা দেখতে পাই, সেটা সম্পর্কে তোমাদেরকে কিন্তু এখানে আলোচনা করতে হবে। তারপর অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বাধাগুলি অর্থাৎ বিভিন্ন রকম যে বাধা হয়, ঠিক আছে? যে ছেলেমেয়েরা পারে না বা সেক্ষেত্রে শিক্ষকের যদি এক্সপিরিয়েন্স কম থাকে তাহলে সেও অনেকটা ব্যর্থ হয়। তো এরকম কিন্তু একাধিক বাধা আছে। তো সেগুলো তোমাদের এখানে আলোচনা করতে হবে। এরপর কি বলছে যে বিশেষ শিক্ষার উদ্দেশ্যগুলি দেখো, একটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন, একটা হচ্ছে স্পেশাল এডুকেশন। তো এটা তোমাদের আগে ভালো করে পার্থক্যটা বুঝতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু এই যে বিশেষ শিক্ষা যে আছে বা স্পেশাল এডুকেশন এর উদ্দেশ্যগুলো কি কি এবং ভারতবর্ষে এই যে বিশেষ শিক্ষা যে আছে এর বিবর্তন মানে এটা তোমরা বিকাশটা ভাববে, ঠিক আছে? সেটা কি করে হয়েছে। তারপর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং বিশেষ শিক্ষা অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন এবং স্পেশাল এডুকেশন এই দুটোর মধ্যে সম্পর্ক লেখো। তাহলে অবশ্যই দুটোতে সম্পর্ক আছে, তো সেটা তোমরা অবশ্যই লিখবে। এরপর হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধক হতে পারে যে কারো চোখে পাওয়ার আছে, ঠিক আছে? কিন্তু তার জন্য তাকে কত পার্সেন্ট পাওয়ার থাকলে তাকে আমরা প্রতিবন্ধী বলবো বা কাকে বলবো না। তো এরকম সংজ্ঞা আছে সেটা তোমরা দেখবে। এবং এর প্রকারভেদগুলো কী, কী? অর্থাৎ তার যে আ মাত্রাগুলো যে আছে বা লেভেলগুলো সেটার অনুযায়ী কিন্তু আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি বা করে থাকি। তো সেগুলো। এরপর হচ্ছে এই যে দৃষ্টি প্রতিবন্ধী ছেলেমেয়েরা যে আছে, এদের শিক্ষাদানের যে আমরা যে সাধারণ পদ্ধতিগুলো ইউজ করি তো সেগুলো কি, কি? সেগুলো তোমাদের লিখতে হবে। ঠিক আছে? তো এখানে আমি ৪ টা প্রশ্ন দিয়েছি। আশা করি ৪ টার মধ্যে থেকে একটা পেয়ে যাবে। ওকে? এরপর হচ্ছে ১২ নম্বরের প্রশ্ন। ১ম হচ্ছে সহশিক্ষণ অর্থাৎ কো-টিচিং। দেখো, কো-টিচিং জিনিসটা আচ্ছা, নাহলে অনেক সময় লেগে যাবে। তো এটা বলতে কি বোঝো? তারপরে গুরুত্ব সহকারে যেকোনো একটি পদ্ধতির বিস্তারিত আলোচনা করো। ঠিক আছে? অর্থাৎ কো-টিচিং এর একটি তোমাদের সবকিছু ব্যাখ্যা করতে হবে। এরপর ১২ নম্বরে ২ নম্বরটা দিয়েছি ১২ নম্বরের জন্য। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে পরিবারের ভূমিকা। অর্থাৎ এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাগুলো কাদেরকে নিয়ে সেটা আগে ভাববে এবং তাদেরকে নিয়ে পরিবার কি রোল প্লে করছে। তো সেটা তোমাদের এখানে আলোচনা করতে হবে। এরপর হচ্ছে গিয়ে বিয়াকো মিলেনিয়াম বিবৃতি। অর্থাৎ সেখানে যে একটা বিবৃতি মানে এখানে আইনের কথা বলা হয়েছে। তো সেই আইনটার সম্পর্কে এবং তার যে কর্মপরিধি আছে, তার যে উদ্দেশ্য বা কাজগুলো আছে সেগুলো তোমাদের এখানে আলোচনা করতে হবে। তারপর হচ্ছে সাধারণ বিদ্যালয়ে শ্রবণ প্রতিবন্ধী যে শিক্ষার্থীরা যে আছে ওদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তোমাদের লিখতে হবে।
এরপর এখানে দেখো একটা প্রশ্ন, আমি ওই জন্য ইংলিশটাও লিখে রেখেছি। প্রতিবন্ধী শিশু, অসমর্থযুক্ত শিশু এবং অক্ষম শিশু, অর্থাৎ হ্যান্ডিক্যাপড, ডিসেবলড এবং এম্পায়ার্ড। তো এই যে ৩ প্রকার যে ছেলেমেয়েরা যে আছে, এদের পার্থক্য অর্থাৎ এদের মধ্যে তুলনামূলক যে আলোচনা, এটাও তোমাদের কিন্তু জানা ভীষণভাবে প্রয়োজন। আমার এই যে ওইজন্য এই যে কিছু প্রশ্ন আছে না, যেখানে একটা প্রশ্ন পড়লে বাকিগুলো তোমরা মোটামুটি একটা আন্দাজ করে ফেলবে। তো সেই সকল প্রশ্নগুলো সবার আগে পড়া প্রয়োজন, সবার। ঠিক আছে? তাহলে যেমন এই যে প্রশ্নটা আছে, এটা যদি কেউ যদি পড়ে, তাহলে দেখবে যে এখান থেকে পড়ার পর কেউ যদি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পড়ে, দেখবে যে তোমাদের একাধিক প্রশ্নের উত্তর এই একটা প্রশ্ন থেকে হয়ে যাবে। ঠিক আছে? ওকে? এরপর হচ্ছে সেরিব্রাল পালসি যা আছে সেটা সংজ্ঞা দাও। এই ধরনের শিশুদের বৈশিষ্ট্যগুলো লেখো। অর্থাৎ এই যে একটি যে মানসিক রোগ, এই রোগে আ যে ছেলেমেয়েরা যে আছে তারা যদি আক্রান্ত হয়, তাহলে তাদের মধ্যে কি সিম্পটম গুলো থাকে বা কি বৈশিষ্ট্য থাকে সেটা। ৪ নম্বরের জন্য পিডব্লিউডি অ্যাক্ট, একটা আইন আছে, সেটা আইন সংজ্ঞা বা সেটা আইনের কর্মসূচি। অর্থাৎ এই যে এটা এখানে হয়তো ২ টো বলা আছে, কিন্তু আমি বলব যে এটা ২ টো না, তোমরা ৩-৪ টা পড়ে নেবে বা ৫ টা পড়ে বা ৬ টা পড়ে নেবে। কারণ এটা পড়তে বেশি সময় লাগে না। এরপর হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি। অর্থাৎ এই যে ১৯৮৬ তে একটা জাতীয় শিক্ষানীতি আছে, সেটা কি রোল প্লে করেছে বা কিরকম সুপারিশ দিয়েছে এই শিক্ষা সম্পর্কে, সেটা তোমাদের লিখতে হবে। এরপর শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শনাক্তকরণ সম্পর্কে, অর্থাৎ কিভাবে তুমি চিনবে যে কার শুনতে অসুবিধা আছে এটা। এরকম ছেলেমেয়েদের কি করে চিনবে বা যে ওর কানের সমস্যা আছে এরকম। তারপর হচ্ছে টানেল ডিভিশন সম্পর্কে লিখো। তারপর সেরিব্রাল পালসির বিভিন্ন কারণগুলো। তাহলে দেখো, ওই সেরিব্রাল পালসির এর আগে ২ টো কাজ, সঙ্গে হচ্ছে এর কারণ। তাহলে তো হয়েই গেল। এবার এর সঙ্গে যদি কাকে বলে, বৈশিষ্ট্য, কাজ, তাহলে এগুলো থেকে তুমি মোটামুটি একটা আন্দাজ, ওইজন্য যখন পড়বে তোমরা প্রত্যেকটা প্রশ্ন মিনিমাম বা কম করে হলেও ১০ এর জন্য রেডি করবে। ঠিক আছে? ওকে, এবার মডেল 2, দৃষ্টি প্রতিবন্ধীর বিভিন্ন ধরনগুলি বা ধরন, আচ্ছা, বিভিন্ন ধরনগুলি বৈশিষ্ট্য সহকারে আলোচনা। অর্থাৎ বিভিন্ন যে প্রকারভেদ, তার তো ওদের প্রত্যেকের বৈশিষ্ট্যগুলিও চেয়েছে এখানে। তারপরে এদের শিক্ষার জন্য শিক্ষকের ভূমিকা। অর্থাৎ তুমি যদি একজন শিক্ষক হও, তোমার কি ভূমিকা হবে? অর্থাৎ শিক্ষকের ভূমিকা বা শিক্ষার ভূমিকা, এটাই তোমরা লিখবে। এবার হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের মুখ্য বৈশিষ্ট্যগুলো কি, কি? অর্থাৎ ওদের প্রতি মূল বৈশিষ্ট্য এবং কারণসহ বিভিন্ন ধরনের শ্রবণ প্রতিবন্ধকতা উল্লেখ করো। ঠিক আছে? এদের শিক্ষার ক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে তুমি কি সুযোগের প্রস্তাব করবে, অর্থাৎ তোমার ভূমিকা কি হবে সেটাই তুমি লিখবে। এরপর যে বিশেষ শিক্ষার ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলি, অর্থাৎ এই যে স্পেশাল এডুকেশন যা আছে, এই ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি কি কর্মসূচি গ্রহণ করা হয় সেটা। এরপর প্রতিভাবান শিশুদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অর্থাৎ গিফটেড চিলড্রেন। একজন শিক্ষক হিসাবে কি ধরনের তুমি সমস্যার সম্মুখীন হবে এদেরকে নিয়ে, যে কারণ যদি তুমি নিজে না পড়ে দেখবে তোমার থেকে ওরা এমন কিছু প্রশ্ন করে আছে যেটা হয়তো তোমারই জানা নেই। তো এরকম একাধিক বিষয়ে সমস্যা হতেই পারে। তুমি শ্রেণীকক্ষে কিভাবে এই সকল সমস্যার সমাধান করবে? তাহলে তুমি যদি তোমার প্রশ্ন জানা না থাকে, তুমি বলবে যে, "ভাই আমি এই মুহূর্তে পারছি না। তাহলে আমি এটা তোমাদের কালকে এসে বলে দেবো।" বা একটা নির্দিষ্ট ফিক্সড সময় দেবে যে, "তুমি আমাকে ০.৫ ঘন্টা সময় দাও। এই ক্লাসের শেষে আমি তোমাকে বলে দিচ্ছি।" এইভাবে তোমরা ম্যানেজ করবে, বা এগুলো হচ্ছে একটা করে কৌশল। এবার ১২ নম্বর হচ্ছে শিখন অক্ষম শিশুদের। তো শিখন অক্ষম মানে লার্নিং ডিসেবলড। ওই যে এর আগে যে বললাম ডিসেবলড, তো ওরকম। এবার এদের বিভিন্ন ধরনগুলো কি? ধরুন যে কোনো ছেলেমেয়ে আছে যারা তো অঙ্কের সমস্যা, কারো পড়তে সমস্যা, কেউ তো সংখ্যাকে উল্টোভাবে দেখে। তো এই রকমের যে বিভিন্ন যে সমস্যাগুলো আছে, তো এগুলোর কথা এখানে বলা হয়েছে। এরপর হচ্ছে এদের পদ্ধতিগুলো কি? তারপর হচ্ছে আত্মমগ্নতার কারণগুলো কি? এদের শিক্ষার জন্য শিক্ষকের ভূমিকা কি হওয়া উচিত? শ্রবণ ক্ষমতার হ্রাসের কারণগুলো উল্লেখ করো। শ্রবণ ক্ষমতার পুনরুদ্ধারের জন্য বিভিন্ন শ্রবণ যন্ত্র, অর্থাৎ কি যন্ত্রগুলো আমরা ব্যবহার করি, সেগুলোর এখানে ব্যবহার আ আ উল্লেখ করতে হবে। এবার বিভিন্ন ধরনের শিক্ষণ অক্ষম শিশুদের শিক্ষাদানের জন্য সাধারণ পদ্ধতিসমূহ, অর্থাৎ কি পদ্ধতিগুলো আমরা ব্যবহার করি। তারপর হচ্ছে মানসিক প্রতিবন্ধতার কারণগুলো কি? তারপরে EMR, শিশুদের উপযুক্ত শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো। শিশুদের প্রাক্ষবিক বিক্ষিপ্তকরণ, অর্থাৎ ইমোশনালি যে সমস্ত রিটার্ড আছে ছেলেমেয়েরা, তো তাদের কথা বলছে। তাদের কারণগুলো কি? এই ধরনের শিশুদের জন্য উপযুক্ত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তুমি আলোচনা করো। এরপর এখানে ৪ নম্বরের জন্য কার্যকারী মূল্যায়ন, অর্থাৎ ফাংশনাল অ্যাসেসমেন্ট পদ্ধতি, পাঠ্যক্রম এবং বিস্তৃত মুখ্য পাঠ্যক্রম ২ টি কাজ বা উদাহরণ লেখো। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রকারভেদ, যেটা এর আগে হয়েছে। প্রতিভাবান শিশুদের কিভাবে চিহ্নিতকরণ করবেন, বিশেষ শিক্ষার বাধাসমূহ। ঠিক আছে? এরপর রয়েছে ডিসক্যালকুলিয়া, যেটা আমি বললাম যে ডিসেবলড, লার্নিং ডিসেবলড, ওদের একটা পার্ট হচ্ছে এটা। তারপর প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনের জন্য কি করা সম্ভব, এরকম। তাহলে তোমরা যারা করে এই ক্লাসটি ১ম দেখছো, আমি প্রত্যেককে একই কথা বলব যে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে যাবে। যদি কারো এই পিপিটি বা এই ক্লাসটির পিডিএফটা তোমাদের প্রয়োজন হয়, তা তোমরা সেখানে যুক্ত হয়ে যাবে। সঙ্গে এটা বলব যে যদি তোমাদের ওই গ্রুপ থেকে যদি কারো যদি কোনো প্রশ্নের দরকার হয়,
তাহলে তোমরা ওখান থেকেই পেতে পারো। কারণ সত্যি এই ২ দিন থেকে আমি দেখছি, বা ২ দিন বা ৩ দিন হয়েছে, আমার ওই টেলিগ্রাম গ্রুপের ছেলেমেয়েরা এতটাই ভালো, মানে এতটাই ভালো যেটা ভাষায় প্রকাশ করারই মতো নয়। কেননা ওখানে যে কোনো যে প্রশ্নের দরকার হচ্ছে না, ওরাই কেউ প্রশ্ন দিচ্ছে, অন্য যার কাছে উত্তর আছে সে কিন্তু অটোমেটিক দেখছে শেয়ার করে দিচ্ছে। মানে এর থেকে ভালোর জায়গা আর হতেই পারে না। আমি বলব যে ওটা এখন টেলিগ্রাম গ্রুপটা যে আছে, ওটা যেন এডুকেশনের জন্য একটা বেস্ট একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। কেউ কাউকে হেল্প করছে, কে কার কী সমস্যা তোমরাই ম্যানেজ করছো। এর থেকে ভালো লাগার, ভালো থাকার কোনো জায়গা হতে পারে বলে শিক্ষার জন্য আরকি আমি মনে করি না। এবং এটা একটা উপযুক্ত তোমাদের জন্য প্ল্যাটফর্ম। তো তোমরা সবাই সেখানে অ্যাক্টিভ আছো। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। সঙ্গে নতুনদের বলব যে তোমাদের সবাইকে অবশ্যই সেখানে আমরা অভিনন্দন জানাবো, তোমরা যুক্ত হয়ে যাবে। তাহলে ধন্যবাদ সবাইকে।